আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি এস.এম. মুজাফফর হোসেন, সহযোগী অধ্যাপক, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি অনার্স প্রথম বর্ষের মৌলিক ব্যষ্টিক অর্থনীতি থেকে চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেও খুব সম্পর্কিত একটি বিষয়। যদিও সাধারণ মানুষ বোঝে না, কিন্তু আমরা অর্থনীতির ছাত্র হিসাবে এই বিষয়টি জানা দরকার। চাহিদা, দ্রব্যের চাহিদা দামের পরিবর্তনে, ভোক্তার আয়ের পরিবর্তনে বা দ্রব্যের সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তনে কিভাবে সাড়া দেয়, কোন দ্রব্য কি পরিমাণে পরিবর্তিত হয়, এই বিষয়টি আমাদের জানা দরকার। আমরা দেখি যে লবণের দাম বাড়লেও লবণের চাহিদা তেমন একটা পরিবর্তিত হয় না, কিন্তু চিনির দাম বাড়লে চিনির চাহিদা মানে অনেক কমে যেতে পারে। আবার চালের দাম বাড়লেও চালের চাহিদা তেমন একটা কমে না, কিন্তু মাংসের দাম বাড়লে এর চাহিদা বেশ কমে যায়। এই যে কোন দ্রব্য কি পরিমাণে কি মাত্রায় পরিবর্তিত হবে, এটা জানাই হলো চাহিদার স্থিতিস্থাপকতা বিষয়ে আলোচনার লক্ষ্য। তো চলো যাওয়া যাক আমরা আজকের আলোচনার বিষয়ে। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে চাহিদার স্থিতিস্থাপকতা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আর স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতার পরিমাপের পদ্ধতি, চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ, চাহিদার স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থায়ী স্থিতিস্থাপক চাহিদা, স্থিতিস্থাপক চাহিদার চাহিদার স্থিতিস্থাপকতার নির্ধারক সমূহ ইত্যাদি। আমরা একে একে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি ফলো করো এবং পরে পাঠ্য বইয়ের সঙ্গে মিলিয়ে নিজেরা পড়বে। তো চলো যাওয়া যাক আজকের বিষয়বস্তুর প্রথম বিষয়, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার স্থিতিস্থাপকতা। তোমরা জানো চাহিদা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। দ্রব্যের দাম, ভোক্তার আয়, রুচি অভ্যাস, পরিপূরক বা পরিবর্তক দ্রব্যের দাম ইত্যাদি ইত্যাদি নির্ধারক চাহিদাকে প্রভাবিত করে। চাহিদার নির্ধারকগুলির কোনো একটি পরিবর্তনে চাহিদা যে মাত্রায় সাড়া দেয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা। এক্ষেত্রে সংজ্ঞায়িত করা যায় নিম্নরূপে: চাহিদার স্থিতিস্থাপকতা ইকুয়ালস টু চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন ডিভাইডেড বাই বিবেচ্য নির্ধারকের শতাংশিক পরিবর্তন। এখানে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন বা নির্ধারকের অর্থাৎ দামের বা আয়ের বা পরিপূরক দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের কথা বলা হয়েছে, বা আপেক্ষিক পরিবর্তনও হতে পারে। এটা কেন বলা হয় আমরা ছোট্ট একটি উদাহরণ নিলে বিষয়টা বুঝতে পারবো। ধরা যাক আলুর দাম কেজিতে 5 টাকা কমে গেল। এতে করে একটি পরিবারে সপ্তাহে আলুর চাহিদা 4 কেজি থেকে বেড়ে 6 কেজি, মানে 2 কেজির চাহিদা বাড়ল। অন্যদিকে চালের দাম কেজিতে 5 টাকা কমে গেল। এতে করে একটি পরিবারে চালের চাহিদা সপ্তাহে 20 কেজি থেকে বেড়ে 25 কেজি হলো। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি আলুর চাহিদা বেড়েছে 2 কেজি আর চালের চাহিদা বেড়েছে 5 কেজি। পরিমাণের দিক থেকে কিন্তু চালের চাহিদাই বেশি বেড়েছে, কিন্তু প্রকৃত ভাবে গভীরভাবে যদি আমরা বিষয়টা লক্ষ্য করি, আলুর চাহিদা 4 কেজি থেকে 6 কেজি, মানে 4-এর অর্ধেক বেড়েছে, 2 কেজি বেড়েছে, মানে 50% বেড়েছে। আর চালের চাহিদা 20 কেজি থেকে 25 কেজি, মানে 5 কেজি, অর্থাৎ 20 কেজির 4 ভাগের 1 ভাগ, মানে 100 ভাগের 25 ভাগ, মানে 25% বেড়েছে। তাহলে দেখো পরিমাণের দিক থেকে চালের চাহিদা বেশি হলেও আপেক্ষিক বিচারে বা শতাংশিক
হিসাবে চালের চাহিদা বেড়েছে 25%, আর আলুর চাহিদা বেড়েছে 50%। দামের ক্ষেত্রেও ঠিক তাই, দামের পরিবর্তনও শতাংশিক বিচারে চিন্তা করলে মানে পরিমাণের দিক থেকে যেটা দেখা যায় শতাংশিক বিচারে তা থেকে আলাদা। এ কারণেই চাহিদা ঠিক কি মাত্রায় সাড়া দিচ্ছে তা পরিমাপ করতে হলে আমাদের এই শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনটাই বিচার করতে হয়। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। তো চাহিদার স্থিতিস্থাপকতা মানে হলো degree of responsiveness of demand due to a change in a factor of demand। আমরা এই যে এখানে যে সংজ্ঞাটা দিয়েছি, চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন ডিভাইড বাই বিবেচ্য নির্ধারকের শতাংশিক পরিবর্তন। এখন এই পরিমাপের ভিত্তিতে আমরা চাহিদার স্থিতিস্থাপকতার কয়েকটি নাম দিতে পারি তাদের নির্ধারকের নামানুসারে। এবং প্রধানত আমরা তিনটি স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করে থাকি। একটি হলো চাহিদার দাম স্থিতিস্থাপকতা, একটি চাহিদার আয় স্থিতিস্থাপকতা, আর একটি চাহিদার আর স্থিতিস্থাপকতা। তবে চাহিদার স্থিতিস্থাপকতা বলতে আমরা সাধারণত চাহিদার দাম স্থিতিস্থাপকতাকেই বুঝিয়ে থাকি। আমরা এই তিনটি স্থিতিস্থাপকতার ধারণা আগে এগুলোর সংজ্ঞা দেব, তারপর চাহিদার দাম স্থিতিস্থাপকতা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো, এর পরিমাপের পদ্ধতি, এর প্রকারভেদ ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদার দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা দিয়ে নিব। অন্যান্য নির্ধারক স্থির থেকে দ্রব্যের দামের পরিবর্তনে চাহিদা যে মাত্রায় সাড়া দেয় তাকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। The degree of responsiveness of demand, quantity demanded due to a change in price is called price elasticity of demand. এর পরিমাপ আমরা করব নিম্নরূপে: চাহিদার দাম স্থিতিস্থাপকতা চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন ডিভাইড বাই দামের শতাংশিক পরিবর্তন। এটাকে আমরা প্রতীকের সাহায্যে লিখতে পারি এইভাবে: ED equals to delta Q by Q into 100 divided by delta P by P into 100। এখানে ডেল্টা কিউ বাই কিউ ইন্টু 100 মান হলো চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন, অর্থাৎ চাহিদার পরিবর্তনকে তার প্রাথমিক পরিমাণ দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণন। একইভাবে ডেল্টা পি বাই পি ইন্টু 100 মান হলো দামের শতাংশিক পরিবর্তন। তো এই অনুপাতে 100 কেটে যাচ্ছে, 100 কেটে যেয়ে আমরা পাচ্ছি ডেল্টা কিউ বাই কিউ ইন্টু পি বাই ডেল্টা পি ইকুয়ালস টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এটি হলো আমাদের চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র, যেখানে আমরা ইডি দ্বারা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলছি, পি দ্বারা প্রাথমিক দাম, কিউ দ্বারা প্রাথমিক পরিমাণ, ডেল্টা পি দ্বারা দামের পরিবর্তন এবং ডেল্টা কিউ দ্বারা চাহিদার পরিমাণের পরিবর্তন নির্দেশ করছে। একটি উদাহরণ নেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা উদাহরণে পরে যাব, কারণ চাহিদার দাম স্থিতিস্থাপকতার পরিমাপ নিয়ে আমরা আরো আলোচনা করব। আমরা এরপরে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড চাহিদার আয় স্থিতিস্থাপকতার সংজ্ঞা। একইভাবে অন্যান্য নির্ধারক স্থির থেকে ক্রেতার আয় পরিবর্তিত হলে দ্রব্যটির ক্রয়ের পরিমাণ যে মাত্রায় সাড়া দেয় তাকে বলা হয় চাহিদার আয় স্থিতিস্থাপকতা। আর এটাকে আমরা নির্ণয় করব এই সূত্রের সাহায্যে: চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন ডিভাইডেড বাই আয়ের শতাংশিক পরিবর্তন। প্রতীকের সাহায্যে আমরা লিখতে পারি ই ওয়াই ইকুয়ালস টু এই চাহিদার শতাংশিক পরিবর্তন ডেল্টা কিউ বাই কিউ ইন্টু 100 ডিভাইড বাই আয়ের শতাংশিক পরিবর্তন ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100। একইভাবে 100 কেটে দিয়ে আমাদের হবে ডেল্টা কিউ বাই কিউ ইন্টু ওয়াই বাই ডেল্টা ওয়াই ইকুয়ালস টু ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এখানে আমরা ইওয়াই দ্বারা ইলাস্টিসিটি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড চাহিদার আয় স্থিতিস্থাপকতা, ওয়াই প্রাথমিক আয়, কিউ প্রাথমিক পরিমাণ, প্রাথমিক পরিমাণ হবে, এখানে আমি প্রাথমিক দাম লিখেছি ভুল করে, প্রাথমিক পরিমাণ হবে, ওয়াই আয়ের পরিবর্তন, ডেল্টা কিউ চাহিদার পরিবর্তন। এই ইনকাম ইলাস্টিসিটি অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড এর মান দ্বারা আমরা দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করতে পারি। যেমন স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে ইওয়াই ইজ গ্রেটার দ্যান 0। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আমরা জানি নরমাল গুডসের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদার বাড়ে, আয় কমলে চাহিদা কমে, ফলে আয়ের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন দুটা একই চিহ্ন যুক্ত হয়,
আয়ের পরিবর্তন ধনাত্মক হলে চাহিদার পরিবর্তন ধনাত্মক, ফলে ইউআই গ্রেটার দেন 0। আর নিকৃষ্ট দ্রব্য মানে ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কমে যায়। যেমন মোটা চাল, আলু, ডাল ইত্যাদির ক্ষেত্রে আমরা জানি যে আয়ের স্তর বেড়ে গেলে মানুষ এগুলো কম কিনে। তখন আয় বাড়লে চাহিদা কমে যায়। আর এই ধরনের ক্ষেত্রে আয়ের পরিবর্তন যখন পজিটিভ, চাহিদার পরিবর্তন তখন নেগেটিভ। ফলে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ইউআই এর মান লেস দেন 0 হয়। এছাড়া বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে আমরা ইউআই এর মান পাবো গ্রেটার দেন 0। আর অত্যাবশ্যক বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে ইউআই এর মান 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট হয়। যাই হোক, এরপরে আমরা আসি ক্রস ইলাস্ট্রেশন অফ ডিমান্ড, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা হলো কোন দ্রব্যের সম্পর্কিত দ্রব্যে, যেমন পরিপূরক বা পরিবর্তক দ্রব্যের দামের পরিবর্তনে ওই দ্রব্যের চাহিদার পরিমাণ যে মাত্রায় সাড়া দেয় তাকে বলা হবে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। ধরা যাক কাগজ এবং কলম দুটি দ্রব্য, কাগজের দাম পিএক্স, কলমের দাম পিওয়াই, কাগজের চাহিদা কিউএক্স এবং কলমের চাহিদা কিউআই দ্বারা নির্দেশ করলাম। এখন কলমের দাম পরিবর্তিত হলে কাগজের চাহিদা পরিবর্তিত। কেন? কলমের দাম বেড়ে গেলে যেমন কলমের চাহিদা কমে যাবে, ক্রয় কমে যাবে, কাগজের চাহিদাও কমে যাবে। এইভাবে কলমের দামের প্রেক্ষিতে কাগজের চাহিদার যে স্থিতিস্থাপকতা, এটা হলো কাগজের আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আর এটা আমরা বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। ইসিএক্স মানে ক্রস ইলাস্টিসিটি অফ এক্স মানে কাগজের ইকুয়ালস টু ডেল্টা কিউএক্স বাই কিউএক্স ইনটু 100 মানে কাগজের চাহিদার শতাংশিক পরিবর্তন ডিভাইড বাই ডেল্টা পিওয়াই বাই পিওয়াই ইনটু 100 মানে কলমের দামের শতাংশিক পরিবর্তন। একইভাবে এখানে 100 কেটে যাবে, কেটে যায় আমরা রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি ডেল্টা কিউএক্স বাই ডেল্টা পিওয়াই গুণন পিওয়াই বাই কিউএক্স। এটাই যদি হতো এরকম যে কাগজের দামের প্রেক্ষিতে কলমের চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, তাহলে আমরা লিখতাম ইসিওয়াই এবং সেক্ষেত্রে এখানে হতো ডেল্টা কিউআই বাই ডেল্টা কিউআই বাই কিউআই ইনটু 100 আর এখানে হতো ডেল্টা পিএক্স বাই পিএক্স ইনটু 100। অর্থাৎ সূত্রটা হতো ডেল্টা কিউআই ডিভাইডেড বাই ডেল্টা পিএক্স গুণন ডেল্টা গুণন পিএক্স বাই কিউ। তো এইখানে আমরা একটা বিষয় বলবো, সেটা হলো এই আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান দেখে আমরা বলতে পারবো দ্রব্যটি পরিপূরক নাকি পরিবর্তক। যেমন ইসিএক্স যদি লেস দেন 0 হয় তাহলে আমরা বুঝবো দ্রব্য দুটি পরিপূরক। কেন হয়? যেমন কাগজ এবং কলম পরিপূরক, কাগজের দাম বাড়লে কাগজের চাহিদা কমে যাবে, সেই সাথে কলমের চাহিদা কমে যাবে। তার মানে কি কাগজের দামের সাথে কলমের চাহিদা একটা বিপরীত সম্পর্ক আছে। ফলে কাগজের দামের পরিবর্তন যখন পজিটিভ, কলমের চাহিদার পরিবর্তন তখন নেগেটিভ। ফলে ইসিএক্স লেস দেন 0 হবে। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে এই কারণেই ইসিএক্স ক্রস ইলাস্ট্রেশন মান নেগেটিভ। আর পরিবর্তক দ্রব্য ক্ষেত্রে ইসিএক্স গ্রেটার দেন 0। অর্থাৎ কোন দুটি দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বুঝবো দ্রব্য দুটি পরিবর্তক। যেমন চিনি ও গুড়ের ক্ষেত্রে চিনির দাম বেড়ে গেলে গুড়ের চাহিদা বেড়ে যাবে। তার মানে চিনির দামের সাথে গুড়ের চাহিদার একটা সমমুখী সম্পর্ক আছে। আশা করি বুঝতে পেরেছ। আমরা এর পরের বিষয়ে যাই। পরের বিষয় হলো মেথড অফ মেজারিং প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার দাম স্থিতিস্থাপকতা পরিমাপের পদ্ধতি। আলটিমেটলি আমাদের আজকের আলোচনার পরবর্তী অংশ এই চাহিদার দাম স্থিতিস্থাপকতা নিয়েই চলবে। চাহিদার দাম স্থিতিস্থাপকতাই আমাদের আলোচনার প্রধান বিষয়। আর এই স্থিতিস্থাপকতার পরিমাপের পদ্ধতি আমরা এখানে দেখব। চাহিদা দাম স্থিতিস্থাপকতা আমরা কয়েকটি উপায়ে পরিমাপ করতে পারি। একটা শতকরা পরিমাণের অনুপাত পদ্ধতি, একটা বৃত্তচাপ পদ্ধতি বা মধ্যবিন্দু পদ্ধতি, বিন্দু স্থিতিস্থাপকতা পদ্ধতি বা জ্যামিতিক পদ্ধতি, আর একটা হলো মোট ব্যয় বা মোটাই পদ্ধতি। তো চলো যাওয়া যাক, এই পদ্ধতিগুলো একটি একটি করে আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই রেশিও অফ পার্সেন্টেজ চেঞ্জ অ্যাপ্রোচ, শতকরা পরিবর্তনের অনুপাত পদ্ধতি। এটা মূলত আমরা প্রথমেই যে চাহিদার স্থিতিস্থাপকতার দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা দিয়েছিলাম সেটা। এই পদ্ধতি আমরা দামের শতাংশিক পরিবর্তন দ্বারা চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তনকে ভাগ করে এই যে সূত্রটা ইডি ইকুয়ালস টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু পি বাই কিউ, এই সূত্রের সাহায্যে করে থাকি। আমরা কিভাবে পেয়েছি এটা আগের আলোচনায় বলেছি, সংজ্ঞাতেই আলোচনা করেছি। এবং এই সূত্রে আমরা দেখব যে আমাদের যে যথারীতি চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা পি প্রাথমিক দাম, চাহিদার প্রাথমিক পরিমাণ, ডেল্টা পি দামের পরিবর্তন, ডেল্টা কিউ চাহিদার পরিমাণের পরিবর্তন,
এগুলো আগের মতোই রয়েছে। আমরা বরং একটা উদাহরণ নিয়ে এটা দেখি। ধরা যাক দুধের দাম যখন ৮০ টাকা পার লিটার, তখন খেয়া দৈনিক তার পরিবারের জন্য ২ লিটার দুধ কিনে। আর দাম বেড়ে ১০০ টাকা পার লিটার হলে সে দৈনিক ১.৫ লিটার দুধ কিনে। তাহলে এখানে আমরা প্রাথমিক দাম পি মানে ৮০, পি প্রাইম নতুন দাম ১০০, কিউ চাহিদার পরিমাণ, প্রাথমিক চাহিদার পরিমাণ ২ লিটার, আর কিউ প্রাইম নতুন চাহিদার পরিমাণ 1.5। তাহলে দামের পরিবর্তন আমরা পাচ্ছি 20, আর চাহিদার পরিবর্তন আমরা পাচ্ছি -0.5। ফলে এখানে আমরা সূত্র প্রয়োগ করে যদি দেখি, তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে, এই হিসাব নিকাশ করলে আমরা পাবো -1। এবং একটা সহজ হিসাব বলে দিই, ৮০ থেকে ১০০ দাম যখন হয়, তার মানে ৮০ থেকে ২০ টাকা বাড়লো, ৮০ 4 ভাগের ১ ভাগ দাম বেড়ে, তার মানে ৪ ভাগের ১ মানে ১০০ ভাগের ২৫ ভাগ, মানে ২৫% দাম বেড়েছে। আর চাহিদার পরিমাণ ২ লিটার থেকে ১.৫ লিটার হয়েছে, মানে ৪ ভাগের ১ ভাগ কমে গিয়েছে, মানে ১০০ ভাগের ২৫ ভাগ, মানে ২৫% চাহিদা কমে গেছে। তাহলে দাম বাড়লো ২৫% আর চাহিদার পরিবর্তন হলো ২৫%, আর ২৫% ভাগ ২৫% মানে 1 মাইনাস 1। এখন একটা বিষয় দেখো, যদি এই চাহিদার পরিবর্তন ২ লিটার থেকে কমে ১ লিটার হতো, তার মানে তাহলে কি অর্ধেক, মানে 50% কমে যেত। এবং 50% কিন্তু দামের পরিবর্তন তো 25%, ফলে কি হতো, স্থিতিস্থাপকতার মান হতো -2, মানে 50% কে 25% ভাগ করলে -2, এবং এই মান বসিয়ে দিয়েও আমরা হিসাব করলে -2 পাচ্ছি। আর যদি চাহিদার পরিবর্তন 2.00 থেকে 1.75 এ যেত, মানে 0.25 কমে যেত, তাহলে 0.25 2 লিটারের হতো ১০০ ভাগের 12.5 ভাগের সমান। সেক্ষেত্রে 12.5 ভাগকে আমরা যদি চাহিদার এই পরিমাণকে যদি দামের যে পরিবর্তন 25% ভাগ করি, তাহলে হবে -0.5, হাফ। এবং আলটিমেটলি মান বসে হিসাব করলে এটাই -0.5। এখন এই যে বিষয়টা, আশা করি তোমরা বুঝতে পেরেছ দামের পরিবর্তনের চাহিদা কি মাত্রায় সাড়া দিচ্ছে। আর এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, মাইনাস আসছে ফলাফলে, কিন্তু মান বা মাত্রা বোঝানোর জন্য আমরা এই মাইনাস চিহ্ন বাদ দিয়ে লিখে থাকি ইডি ইকুয়ালস টু 1। এমনিতেই দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, এটা স্বাভাবিক অবস্থা। কাজে আমরা এই মাইনাসটা মূলত দামের সাথে চাহিদার সম্পর্কের দিক নির্দেশ করবে, কিন্তু মানটা মাত্রা প্রকাশ করবে। আর এই কারণে আমরা চাহিদার স্থিতিস্থাপক মান প্রকাশের জন্য ইডি নির্ণয়ের সময় আমরা এই সূত্রে একটি মাইনাস যোগ করে দিই। তো এই সূত্রানুসারে আমরা যদি দেখি, হিসাব করলে আমরা কিছুক্ষণ আগেও দেখলাম ইডির মান যেমন 0 হতে পারে, ইডির মান লেস দেন 1 হতে পারে, ইডির মান 1 হতে পারে, ইডির মান গ্রেটার দেন 1 হতে পারে, ইডির মান অসীম হতে পারে। আশা করি চাহিদার দাম স্থিতিস্থাপক বুঝতে পেরেছ। এখানে প্রতীক ইডির জায়গায় কোনো কোনো বই ইপিও লেখা আছে, অন্য প্রতীকও ব্যবহার করা আছে। আমরা এখন দেখব চাহিদার দাম স্থিতিস্থাপকতা পরিমাপের আরেকটি পদ্ধতি, আর্ক ইলেকট্রিসিটি বা বৃত্তচাপ পদ্ধতি বা মধ্যবিন্দু পদ্ধতি। এই পদ্ধতিতে যেটা করা হয়, চাহিদা রেখার দুটি বিন্দুর মধ্যবিন্দুতে গড় দামের ভিত্তিতে দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার গড় মানের ভিত্তিতে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন বিবেচনা করে স্থিতিস্থাপকতা নির্ণয় করা হয়। এবং সূত্রটা হয় তখন এরকম, ইডি ইকুয়ালস টু এই যে ডেল্টা কিউ বাই কিউ1 প্লাস কিউ2 ডিভাইডেড বাই 2 ইনটু 100, অর্থাৎ দুটি পরিমাণের গড়ের ভিত্তিতে শতাংশিক পরিবর্তন, আর ডেল্টা পি বাই পি1 প্লাস পি2 ডিভাইডেড বাই 2 ইনটু 100। এবং এখানে 100 কেটে গেল, 2 কেটে গেল, এবং রিয়ারেঞ্জ করে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু পি1 প্লাস পি2 ডিভাইডেড বাই কিউ1 প্লাস কিউ2। এর আগের সূত্রে এখানে শুধু প্রাথমিক দাম পি ছিল, প্রাথমিক মান কিউ ছিল, আর এখানে দুটি দামের যোগফল, আর এখানে দুটি পরিমাণের যোগফল। এর মানে সুবিধাটা কি, বা এটা কেন প্রয়োজন? আমরা যদি দেখি একটু বিশ্লেষণ করে, দেখো এই যে ডি প্রাইম চাহিদা রেখার এ বিন্দুতে, আমরা যদি দেখি এ বিন্দুতে যদি প্রাথমিক বিন্দু ধরে নিই, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যখন যাওয়া হচ্ছে, এ বিন্দুতে দাম 20 আর পরিমাণ 5, অর্থাৎ পি 20 আর কিউ হলো 5।
এবং এ থেকে বি বিন্দুতে গেলে দামের পরিমাণ 20 থেকে 10 আর চাহিদার পরিবর্তন 5 থেকে 10 5। এবং সেক্ষেত্রে আমরা যদি স্থিতিস্থাপকতা নির্ণয় করি দেখা যাবে আমার মান আসছে মাইনাস। প্রাথমিক দাম এই যে 20 পি আর প্রাথমিক পরিমাণ হলো 5। আবার যদি উল্টা দিক থেকে যাই, বিটাকে প্রাথমিক বিন্দু অর্থাৎ প্রাথমিক দাম 10 এবং প্রাথমিক পরিমাণ 20 ধরি, তাহলে দেখো এর ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান কত হয়। পরিবর্তন দামের পরিবর্তন কিন্তু 10 থেকে 20 মানে হলো 10 আর চাহিদার পরিমাণ 5 থেকে 10 মানে 10 মানে 5 এই -5। স্থিতিস্থাপকতার মান আসতেছে -0. এখন দামের পরিবর্তন এখানেও 5, চাহিদার পরিবর্তন এখানেও 5 ওখানেও 5, দামের পরিবর্তন এখানেও 10 ওখানেও 10, অথচ দুই জায়গায় স্থিতিস্থাপকতার মান ভিন্ন। এই যে একটা ভিন্নতা, এটাকে অ্যাভয়েড করার জন্যই অর্থনীতিবিদরা এই বৃত্তচাপ স্থিতিস্থাপকতার সাহায্য নেয়, যাতে করে দুটি দামের প্রেক্ষিতেই এবং দুটি পরিমাণের প্রেক্ষিতে হিসাবটা করা যায়। আমরা দেখছি এখানে P1 20 এবং P2 10, Q1 5 এবং Q2 10 ধরে আমরা যখন এই বৃত্তচাপ স্থিতিস্থাপকতার সূত্র বসিয়ে দিচ্ছি মানটা, তখন পাচ্ছি আমরা -1। সেক্ষেত্রে প্রাথমিক দাম 20 হলেও যা হবে, প্রাথমিক দাম 10 হলেও তাই। ফলে এই ক্ষেত্রে দাম কোনটি প্রাথমিক কোনটি নতুন সেটা স্থিতিস্থাপকতার মানে কোনো পার্থক্য সৃষ্টি করছে না। যাই হোক, এই পদ্ধতির স্থিতিস্থাপকতা নির্ণয় করলে যা হবে তা হয়তো ওই পদ্ধতির আগের যে শতাংশিক পদ্ধতির যে স্থিতিস্থাপকতার মধ্যে যে ভিন্নতা হয় সেটা দূর করে, এটাও খুব বেশি সঠিক পরিমাপ নয়। আমরা এরপরে দেখব চাহিদার পয়েন্ট ইলাস্টিসিটি অ্যাপ্রোচ অর্থাৎ বিন্দু স্থিতিস্থাপকতা পদ্ধতিতে বা জ্যামিতিক পদ্ধতিতে চাহিদা। আমরা চাহিদার দামের সূক্ষ্ম পরিবর্তনে চাহিদা রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে যখন চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করব, তখন সেটাকে বলা হবে বিন্দু স্থিতিস্থাপকতা। এই পদ্ধতিতে আমরা চাহিদা রেখা কে দুই অক্ষ পর্যন্ত বিস্তৃত করে আমরা নির্দিষ্ট বিন্দু থেকে চাহিদা রেখার নিচের অংশকে ওই বিন্দু থেকে চাহিদা রেখার উপরের অংশতে ভাগ করে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এ বি চাহিদা রেখা। এ বি চাহিদা রেখার এম বিন্দুতে যদি আমি স্থিতিস্থাপকতা নির্ণয় করতে চাই, তাহলে এই সূত্র অনুসারে এম বিন্দুতে স্থিতিস্থাপকতা হবে এমবি ডিভাইডেড বাই এমবি ডিভাইডেড বাই এ। এখন এটা হলো কিভাবে? আমরা স্থিতিস্থাপকতার যে সূত্র আমরা দেখে আসলাম শতাংশিক পদ্ধতিতে, সেই সূত্রে আমরা দেখেছি ইডি ইকুয়ালস টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু পি বাই কিউ। আমাদের এই এম বিন্দুতে সেই মানগুলো কিভাবে আসতে পারে দেখি। এম বিন্দুতে পি মানে হলো এই ওএল দূরত্ব বা এমএন, আর কিউ মানে হলো এলএম দূরত্ব বা ওএন, এই ওএন দূরত্ব। এখন ডেল্টা কিউ বাই ডেল্টা পি কি হবে? আমরা এখানে ঢালের সংজ্ঞা ব্যবহার করে দিতে পারি। এবি রেখার ঢাল মানে হলো এই লম্ব ওয়ে ভাগ ওবি। এটাকে আমরা পি চলকের অর্থাৎ দামের পরিবর্তন ডেল্টা পি বলতে পারি, বি থেকে এ তে ডেল্টা পি, আর ও বি কে আমরা বলতে পারি ডেল্টা কিউ। কাজে এখানে এবি রেখার ঢাল আমরা লিখতে পারি ডেল্টা পি বাই ডেল্টা কিউ ইকুয়ালস টু ওয়ে ভাগ ওবি, আর ওয়ে ভাগ ওবির পরিবর্তে আমরা এই এবি রেখার ঢালকে এমএন ভাগ এনবি দিয়েও লিখতে পারি। এর মানে দাঁড়াচ্ছে ডেল্টা পি বাই ডেল্টা কিউ, তাহলে এটা উল্টে যে ডেল্টা কিউ বাই ডেল্টা পি মানে হবে এনবি বাই এমএন। এখন যদি আমরা চাহিদার এবি এবি রেখার এম বিন্দুতে স্থিতিস্থাপকতা ইডি ইকুয়ালস টু এই ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু পি বাই কিউ এই সূত্র ব্যবহার করি, তাহলে ডেল্টা কিউ বাই ডেল্টা পি এর পরিবর্তে আমরা এনবি বাই এমএন লিখতে পারি, আর পি এর পরিবর্তে এনবি, কিউ এর পরিবর্তে ওএন। এখানে এমএন এমএন কেটে যায়, থাকবে এনবি বাই। এখন এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, এই যে এনবি বাই ওএন, আমরা ত্রিভুজের একটা ধর্ম জানি, ত্রিভুজের কোন এক বাহুর সমান্তরাল করে যদি একটা বাহু একটা রেখা অঙ্কন করা হয়, তাহলে ওই সমান্তরাল রেখাটি অন্য দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ একটি বাহুকে যে অনুপাতে বিভক্ত করে অন্য বাহুকেও সেই অনুপাতে বিভক্ত করে। সেই হিসেবে আমরা এখানে এনবি কে ওএন দিয়ে ভাগ করলে যা পাবো, এমবি কে এম দিয়ে ভাগ করলেও তাই পাবো, যেহেতু এখানে ওএ আর এমএন সমান। এইখান থেকে তাহলে আমরা বলতে পারি স্থিতিস্থাপকতার সূত্রে
ইডির মান, তাহলে আমরা এনবি বাই এন এর ওএন এর পরিবর্তে লিখতে পারি এমবি ভাগ এম। আর এমবি মানে হলো এম থেকে চাহিদা রেখার নিচের অংশ, আর এম মানে হলো এম থেকে চাহিদা রেখার উপরের অংশ। এভাবে আমরা চাহিদা রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করি। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এই সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা বিভিন্ন হয় সেই বিষয়টা দেখবো এই সূত্রের সাহায্যে। আমরা কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখলাম, ইডি নির্দিষ্ট বিন্দু চাহিদা রেখার নিচের অংশ, উক্ত বিন্দু থেকে চাহিদা রেখার উপরের অংশ। আমরা একটা চাহিদা রেখা নিয়ে দেখি। এখানে চিত্রে এবি চাহিদা রেখার ঠিক মাঝখানে একটা বিন্দু আমরা এম নিলাম। এম বিন্দু থেকে নিচের অংশের দূরত্ব এমবি আর উপরের অংশের দূরত্ব এম এ পরস্পর সমান। ফলে এই বিন্দু এমবি ভাগ এম কি হবে? ইডি ইকুয়াল টু 1। এখন এম বিন্দুর নিচে যদি যাই, ধরো ই বিন্দু থেকে বি বিন্দু, ইবি আর এ ই, এই দুইয়ের মধ্যে ইবি ছোট, কাজে ইবি ভাগ এ এই হবে একের চেয়ে ছোট, কাজে এখানে ইডি হবে লেস দেন 1। আর বি বিন্দুতে গেলে আমরা নিচের অংশ নেই, নিচের অংশ 0, তাহলে উপরের অংশ এবি, তাহলে 0 কে এবি তে যখন ভাগ করবো তখন ইডি কি হবে? ইকুয়াল টু 0। এ থেকে আমরা দেখতে পাচ্ছি এম বিন্দুর নিচের দিকে যে কোনো বিন্দুতে ইডি হবে লেস দেন 1, অর্থাৎ এই অংশটা হলো অস্থিতিস্থাপক। আবার আমরা এম বিন্দুর উপরের দিকে যদি যাই, উপরের দিকে এফ বিন্দুতে এই এফ বি দূরত্বটা এফ এর থেকে বড়, ফলে এফ বি কে এফ দিয়ে ভাগ করলে একের চেয়ে বড় হবে, ফলে এখানে ইডি ইজ গ্রেটার দেন 1। আর এ বিন্দুতে গেলে এই এ বির নিচের অংশ পুরোটাই আর উপরের অংশ 0, ফলে এবি কে 0 দিয়ে ভাগ করলে আমরা পাবো অসীম, ফলে এখানে ইডি ইকুয়াল টু ইনফিনিটি। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এম বিন্দুর উপরের অংশ, মধ্যবিন্দু থেকে উপরের দিকে চাহিদার স্থিতিস্থাপকতা মান ইডি গ্রেটার দেন 1। আর এভাবে আমরা বলতে পারি চাহিদা একটা সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা বিভিন্ন। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী বিষয় দেখব মোড ব্যয় পদ্ধতি, টোটাল এক্সপেন্ডিচার বা টোটাল ইনকাম অ্যাপ্রোচ। মোড ব্যয় পদ্ধতিতে কিভাবে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করা যায়। আমরা জানি দ্রব্যের দাম এবং পরিমাণের গুণফল হলো ক্রেতার মোট ব্যয় অথবা বিক্রেতার মোট আয়। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম কমলে চাহিদার পরিমাণ এতটাই বাড়ে যে ক্রেতার মোট আয় বেড়ে যায়, আবার দাম বাড়লে চাহিদার পরিমাণ এতটাই কমে যে মোট ব্যয় কমে। অন্যদিকে অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়। এখন এতটাই কমে যায় যে আমাদের মোট ব্যয় দাম বাড়লে, আমরা তো দাম বাড়লে আগে বলেছি, এখানে আমরা দাম বাড়লে চাহিদার পরিমাণ বেশি বাড়ে না বলে, দাম কমলে চাহিদার পরিমাণ বেশি বাড়ে না বলে মোট ব্যয় কমে যায়। আর দাম বাড়লে চাহিদার পরিমাণ খুব বেশি কমে না বলে মোট ব্যয় বেড়ে যায়। তাই আমরা দাম পরিবর্তনের পূর্বের এবং পরের মোট ব্যয়ের তুলনা করলে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি নিম্নরূপে। ধরা যাক প্রাথমিক দাম P0, প্রাথমিক পরিমাণ Q0, নতুন দাম P1 এবং নতুন পরিমাণ Q1। সেক্ষেত্রে দাম বৃদ্ধির ক্ষেত্রে আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি ইডি ইকুয়াল টু P0 Q0 মানে পূর্বের মোট ব্যয় ডিভাইডেড বাই P1 Q1 মানে পরের মোট ব্যয়, দাম পরিবর্তনের পরের মোট ব্যয়। একটা উদাহরণ নিয়ে দেখা যাক। আমরা P0 4 এবং Q0 15 ধরলাম, আর দাম বেড়ে P1 1 টাকা বাড়লো, আর চাহিদা মান Q0 থেকে Q1 8 হলো, মানে 7 কমে গেল। এতে করে আমরা মোট ব্যয় আগে হবে P0 Q0 মানে 4 15 60, আর নতুন ব্যয় হলো 5 40, 60 কে 40 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1.5, যেটা 1 থেকে বড়। তাহলে দাম বৃদ্ধির ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, মোট ব্যয় যদি কমে যায় তাহলে চাহিদা স্থিতিস্থাপক হবে, তাহলে ইডি গ্রেটার দেন 1। আবার মোট ব্যয় বাড়লে ইডি লেস দেন 1 হবে, আর মোট ব্যয় স্থির থাকলে ইডি ইকুয়াল টু 1। এখন আমরা দাম হ্রাসের ক্ষেত্রে সূত্রটা লিখতে পারি এইভাবে, ইডি ইকুয়াল টু P1 Q1 মানে দাম বৃদ্ধির বা দাম পরিবর্তনের পরের মোট ব্যয় ডিভাইডেড বাই দাম পরিবর্তনের আগের মোট। এবং এখানে যদি উদাহরণ নেই যে P0 প্রাথমিক দাম 5 আর Q0 প্রাথমিক পরিমাণ হলো 8, তাহলে আমাদের মোট ব্যয় হলো 5 40, আর নতুন দাম P1 ইকুয়াল টু 4 আর চাহিদার পরিমাণ বেড়ে হয়ে গেল
15, আমাদের মোট ব্যয় 60। ফলে এক্ষেত্রে আমাদের 60 কে নতুন মোট ব্যয়কে আগের মোট ব্যয় দ্বারা ভাগ করলে পাচ্ছি 1.5। এ থেকে বোঝা যাচ্ছে দাম কমার পরে যদি মোট ব্যয় বেড়ে যায় তাহলে ইডি গ্রেটার দেন 1 হবে, অর্থাৎ স্থিতিস্থাপকতার মান 1 এর চেয়ে বেশি হবে। আর মোট ব্যয় কমে গেলে ইডি লেস দেন 1 হবে, আর মোট ব্যয় স্থির থাকলে ইডি ইকুয়ালস টু 1। এভাবে আমরা মোট ব্যয় পদ্ধতিতে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করতে। আমরা চাহিদার স্থিতিস্থাপকতার 3টি পদ্ধতি আলোচনা করলাম। এরপরে দেখব চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ, টাইপস অফ প্রাইস ইলাস্টিক অফ ডিমান্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি দামের পরিবর্তন চাহিদার সাড়া দেওয়ার মাত্রাভেদে চাহিদার স্থিতিস্থাপকতা আমরা 5টি শ্রেণীতে ভাগ করি। শূন্য স্থিতিস্থাপকতা, একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা, একক স্থিতিস্থাপকতা, একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা এবং অসীম স্থিতিস্থাপকতা। চলো আমরা এগুলো সংক্ষেপে চিত্রের সাহায্যে দেখব। যেমন চাহিদার শূন্য স্থিতিস্থাপকতা, এখানে যে বিষয়টা হয়ে থাকে যে দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদার পরিমাণ অপরিবর্তিত থাকে, অর্থাৎ চাহিদার পরিবর্তনের পরিমাণ শূন্য, সেক্ষেত্রে এটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, স্থিতিস্থাপকতার মান শূন্য হবে। আমরা যদি একটি চাহিদা রেখা নিই, এই ক্ষেত্রে চাহিদার একটা লম্ব অক্ষের সমান্তরাল, এবং এই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ P1 দামে চাহিদার পরিমাণ যা আছে P2 দামেও চাহিদার পরিমাণ তাই। ফলে আমরা এখানে দামের পরিবর্তন দেখতে পেলেও চাহিদার পরিবর্তন এখানে 0। ফলে আমরা যে সূত্র চাহিদার শতাংশিক পরিবর্তন 0 আর দামের শতাংশিক পরিবর্তন যাই হোক না কেন এই দুয়ের ভাগফল হবে 0। এটা সাধারণত আমরা এমন কিছু দ্রব্য আছে যেগুলোর চাহিদা তেমন পরিবর্তন হয়, যেমন লবণ বা ডায়াবেটিস রোগীর ইনসুলিন, এগুলোর ক্ষেত্রে এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা এবং লম্বকে সমান্তরালে হবে এবং চাহিদার স্থিতিস্থাপকতা শূন্য। এখন আসি একক অপেক্ষা কম স্থিতিস্থাপক চাহিদা। এক্ষেত্রে দামের শতাংশিক পরিবর্তনের তুলনায় চাহিদার শতাংশিক পরিবর্তন কম হবে। চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন কম হলে স্থিতিস্থাপকতার মান 1 এর চেয়ে কম, এবং এক্ষেত্রে চাহিদা রেখা একটু স্টিপার হবে, একটু খাড়া বেশি হবে। এই যে ছবিতে লক্ষ্য করছো ডি, এই যে চাহিদা রেখাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই চাহিদা রেখার এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে দাম 5 টাকা থেকে 10 টাকা হলো, আর চাহিদার পরিমাণ 8 থেকে 6 হলো। একেবারে সহজ হিসাব, 5 থেকে 10 হলো মানে চাহিদা দাম 100% বেড়ে গেল, আর 8 থেকে 6 হলো মানে 2 কমলো, মানে 8 এর 4 ভাগের 1 মানে 25%। তার মানে এখানে দামের পরিবর্তন 100% আর চাহিদার পরিমাণের পরিবর্তন 25%। ভাগ করলে আসলে 25% কে 100% ভাগ করলে আমরা 0.25 পাবো। এই যে বিষয়টা, এটাই হলো 1 এর চেয়ে কম, তার মানে এটা কম স্থিতিস্থাপক চাহিদা। এটা আমরা দেখবো এই ধরনের দ্রব্য যেমন চাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি তেল, এগুলোর ক্ষেত্রে দামের পরিবর্তন চাহিদা কম মাত্রায় সাড়া দেয় এবং স্থিতিস্থাপকতার মান 1 এর চেয়ে। এরপরে আমরা দেখবো এককের সমান স্থিতিস্থাপকতা। দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার শতাংশিক পরিবর্তন যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপকতার মান 1। এ ধরনের একটা উদাহরণ আমরা এখানে নিতে পারি চাহিদা রেখাতে। যেমন ধরো এই যে ডি ডি প্রাইম চাহিদা রেখাতে, এখানে তোমরা যদি লক্ষ্য করো আমাদের এই এ থেকে বি বিন্দুতে দাম 5 টাকা থেকে 10 টাকা। এখানে আমরা অন্যভাবে দেখি, বি থেকে এ বিন্দুতে দাম 10 টাকা থেকে 5 টাকা, তাহলে কত হলো? অর্ধেক হয়ে গেছে, 50% কমে গেছে। আর চাহিদার পরিমাণ 6 থেকে 9 হলো, 3 বাড়লো, মানে 6 এর অর্ধেক, 50% বাড়লো। তাহলে দামের পরিবর্তন 50%, চাহিদার পরিবর্তন 50%, কাজেই স্থিতিস্থাপকতার মান হবে 1। আমরা জাস্ট শতাংশিক পরিবর্তনের যে হিসাব বললাম সেটা যেমন 1 হবে, আবার এখানে আমরা যে সূত্রটা ইডি যে সূত্র, সেখানে এই পরিবর্তনের মানগুলো বসিয়ে দিলে 1। এইটা এই ধরনের চাহিদা মূলত সাধারণত স্থির বাজেটের ক্ষেত্রে হতে পারে, অথবা এমন কোনো বিশেষ ক্ষেত্রে হতে পারে। এরপরে আমরা যাব একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা, অর্থাৎ দামের শতাংশিক পরিবর্তনের তুলনায় চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন যখন
বেশি হবে, তখন স্থিতিস্থাপক একের চেয়ে বেশি। এই ধরনের ক্ষেত্রে চাহিদা রেখা একটু ফ্ল্যাটার হয়, কম খাড়া হয়। এই চিত্রে যেমন দেখছো ডি ডি প্রাইম চাহিদা রেখা, ডি ডি প্রাইম চাহিদা রেখার এ থেকে বি বিন্দুতে গেলে দেখো দাম 8 থেকে 6 2 কমে গেল, মানে 8-এর 4 ভাগের 1 ভাগ কমে গেল, 25% কমে গেছে। আর চাহিদা পরিমাণ 5 থেকে 10, মানে কি 100% বেড়ে গেছে। 100% কে 25% ভাগ করলে কত হবে? 4। এখানে আমরা ওই পরিবর্তনের মানগুলো বের করে এই ডেল্টা কিউ, ডেল্টা পি এবং ইডি, যে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু পি বাই কিউ, এই সূত্র বসিয়ে দিল, আমরা তাই পাচ্ছি 4। এবং দেখা যাচ্ছে এটা 1-এর চেয়ে বড়। তার মানে এখানে দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তন, আপেক্ষিক পরিবর্তনটা বেশি, চাহিদা বেশি মাত্রায় সাড়া দিয়েছে। সাধারণত যে দ্রব্যগুলো আমাদের অত্যাবশ্যক নয়, যেগুলোর ব্যবহার স্থগিত রাখতে পারি, বিলাসজাত দ্রব্য, সেই সব দ্রব্যের ক্ষেত্রে এটা হতে পারে, যেমন ইলিশ মাছ বা ঘি, এই জাতীয় দ্রব্য। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা আসব অসীম স্থিতিস্থাপক, ইনফিনিট ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদার অসীম স্থিতিস্থাপকতা। এখানে যে ঘটনাটা হয়ে থাকে, দামের পরিবর্তন ছাড়াই অথবা অতি ক্ষুদ্র পরিবর্তনে চাহিদার পরিমাণ পরিবর্তিত হলে চাহিদার স্থিতিস্থাপকতা অসীম। এক্ষেত্রে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, ডি ডি প্রাইম। এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে P0 দামে চাহিদার পরিমাণ D1 বিন্দুতেও যায়, D2 বিন্দুতেও। ফলে আমাদের এখানে দামের পরিবর্তন, সরি, চাহিদার পরিমাণ D1 থেকে D2 হয়েছে, দাম কিন্তু P0 রয়ে গেছে। দাম একই দামে চাহিদার পরিমাণ OD1 থেকে বেড়ে OD2 হয়েছে। তার মানে এখানে দামের পরিবর্তন ছাড়াই চাহিদার পরিমাণ পরিবর্তিত হয়েছে, ডেল্টা P0। ফলে আমরা পার্সেন্টেজ চেঞ্জের যে সূত্র, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, তাহলে এখানে দেখা যাচ্ছে উপরে পজিটিভ একটা মান থাকবে, আর এখানে জিরো, জিরো দিয়ে কোনো কিছু ভাগ করলে অসীম। ফলে এখানে চাহিদা অসীম। এবং এটা মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে পণ্য, সেই পণ্যের ক্ষেত্রে এই ধরনের স্থিতিস্থাপকতা আমরা। আশা করি এই যে 5 প্রকারের স্থিতিস্থাপকতার কথা বললাম তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব স্থিতিস্থাপক চাহিদা বনাম অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদার সংজ্ঞা এর আগে আমরা বলেছি যে দামের শতাংশিক পরিবর্তনের তুলনায় যদি চাহিদার শতাংশিক পরিবর্তন বেশি হয়, তাহলে স্থিতিস্থাপকতা মান 1-এর চেয়ে বেশি হবে। অর্থাৎ এখানে চাহিদার সাড়া দেওয়ার মাত্রা তীব্র, এই ধরনের চাহিদাকে আমরা বলছি স্থিতিস্থাপক চাহিদা। সাধারণত বিলাসজাত দ্রব্য বা যেসব দ্রব্যের ভোগ স্থগিত রাখা যায়, অথবা যেসব দ্রব্যের বিকল্প দ্রব্য আছে, এসব দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক, যেমন পারফিউম, ইলিশ মাছ, মিষ্টি দই হতে পারে, দৈনিক প্রথম আলো। এ কারণে বলছি যে দৈনিক প্রথম আলোর মতো পত্রিকা বাজারে যেমন কালের কণ্ঠ আছে বা জনকণ্ঠ আছে। আর ম্যাটাডোর বল পেন, ম্যাটাডোর বল পেনের পরিবর্তে আমরা মেরিট বল পেন, অথবা আরো বিভিন্ন নামের বল পেন আছে। এগুলোর দাম যদি বেড়ে যায় তাহলে চাহিদা শিফট করবে, ফলে এসব দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক। আবার অস্থিতিস্থাপক চাহিদা মানে দামের পরিবর্তনের চাহিদার সাড়া দেওয়ার মাত্রা মৃদু হলে দামের শতাংশিক পরিবর্তনের তুলনায় চাহিদার শতাংশিক পরিবর্তন কম হয় এবং চাহিদার দাম স্থিতিস্থাপক 1-এর চেয়ে কম হয়। এই ধরনের চাহিদার কে আমরা বলছি অস্থিতিস্থাপক। এবং আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা অত্যাবশ্যক দ্রব্য বা যেসব দ্রব্যের বিকল্প নেই, যেসব দ্রব্যের ব্যবহার স্থগিত রাখা যায় না, সেই সব দ্রব্যের ক্ষেত্রে চাহিদা অস্থিতিস্থাপক, যেমন চাল, ভোজ্য তেল, লবণ, ডায়াবেটিস রোগী ইনসুলিন ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছ স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার ধারণা। আমরা এটাকে চিত্রের সাহায্যে দেখাতে পারি, চিত্রের সাহায্যে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা ব্যাখ্যা করতে পারি। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ D1 একটি চাহিদা রেখা এবং D2 একটি চাহিদা রেখা। D1 এবং D2 দুটি চাহিদা রেখারই এ বিন্দুতে দাম 8 আর চাহিদার পরিমাণ 5। এবং একটু লক্ষ্য করলে দেখতে পাবে D1 চাহিদা রেখার এ থেকে বি বিন্দুতে আর D2 চাহিদা রেখার এ থেকে ডি বিন্দুতে দাম কমে 8 থেকে 6 হয়েছে। এবং 8 থেকে 6 মানে দুই জায়গাতে দামের পরিমাণ একই, এবং 8 থেকে 6 মানে 4/1 ভাগ কমে গেছে, মানে 25% দাম কমে গেছে। কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখবা এই D1 চাহিদা রেখাতে চাহিদার পরিমাণ বেড়েছে, দেখো
এই যে সি থেকে বি বিন্দু পর্যন্ত এত দূর, কিন্তু অর্থাৎ 5 থেকে 10 মানে 100% চাহিদা বেড়েছে। 5 থেকে 10 5 বেড়েছে, 100% বেড়েছে। কিন্তু D2 চাহিদা রেখা থেকে চাহিদা বেড়েছে কত? সি থেকে ডি, অর্থাৎ এই যে এই দুটো 5 থেকে 6 মানে 5 থেকে 6 মানে 1 বেড়েছে। 5 ভাগের 1 ভাগ মানে 100 হয়ে যাবে, 20% চাহিদা বেড়েছে। আমরা যদি শতকরা হিসেবেও চিন্তা করি, তাহলে এখানে 20% বেড়েছে, কিন্তু দামের পরিবর্তন তো 25%। তাহলে 20% কে 25% ভাগ করলে তো একের চেয়ে কম হবে। আবার এখানে 100% কে যদি আমি 25 একের চেয়ে বেশি হবে, 4 হবে। আমরা এই হিসাবটা এখানে দেখিয়েছি যে উভয় খাতে দামের পরিবর্তন 25%, আর D1 রেখাতে আমরা চাহিদার পরিবর্তন 100%, D2 রেখাতে চাহিদার পরিবর্তন 20%, আর স্থিতিস্থাপকতা D1 রেখাতে আমরা দেখতে পাচ্ছি 4, একের চেয়ে বেশি, আর D2 রেখাতে স্থিতিস্থাপকতা 0.8, একের চেয়ে কম। তার মানে এই যে ফ্ল্যাটার চাহিদা রেখা D1 এ থেকে বি বিন্দুর চাহিদা স্থিতিস্থাপক, আর ডি স্টিপার চাহিদা রেখার এ থেকে ডি বিন্দুর চাহিদা অস্থিতিস্থাপক। বুঝতে পেরেছো নিশ্চয় স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার ধারণা। এবং এখন থেকে মনে রাখবে একটা নজরেই যে রেখা বেশি ফ্ল্যাটার চাহিদা রেখা বেশি যদি ঢালু হয়, তাহলে এখানে চাহিদা স্থিতিস্থাপক হবে, আর কম ঢালু হলে বেশি খাড়া হলে চাহিদা অস্থিতিস্থাপক। সমপরাবৃত্তাকার চাহিদা রেখা সকল বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতা একের সমান হবে। সমপরাবৃত্তাকার চাহিদা রেখা আমরা চাহিদার মোট ব্যয় পদ্ধতি, চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয়ে যে মোট ব্যয় পদ্ধতিতে দেখেছি যে দামের পরিবর্তনের পর যদি মোট ব্যয় অপরিবর্তিত থাকে, তাহলে স্থিতিস্থাপকতা মানে এক। আর সমপরাবৃত্তাকার চাহিদা রেখার সকল দামে, চাহিদা রেখাতে আমরা যদি দেখি সকল দামে মোট ব্যয় একই থাকে, কাজেই সমপরাবৃত্তাকার চাহিদা রেখা সকল বিন্দুতে ED1 হবে। এখন আমরা একটা ছবিতে এটা দেখতে পারি, এখানে ডি প্রাইম হলো একটা সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। এই রেখার বি বিন্দুতে দেখো 10 টাকা দামে চাহিদা 10, চাহিদা পরিমাণ, তাহলে মোট ব্যয় কত? 10 10 20, 100 টাকা। আবার বি বিন্দুতে দেখো 20 টাকা দামে চাহিদা পরিমাণ 5, আর মোট ব্যয় কত? 5 20 100। ফলে কি হবে? এখানে স্থিতিস্থাপকতা মোট ব্যয় পদ্ধতিতে ওই পূর্বের মোট ব্যয়কে পরের মোট ব্যয় দিয়ে ভাগ করলে 1। আবার সি বিন্দুতে দাম কমে 5 টাকা যখন হলো, চাহিদা পরিমাণ বেড়ে হলো 20, মোট ব্যয় কত? 5 20 100। তাহলে এখানে আবার ওই পরের মোট ব্যয়কে পূর্বের মোট ব্যয় দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1। মোট ব্যয় পদ্ধতিতে হিসাব করলে আমরা স্থিতিস্থাপকতা। এবং এই সমপরাবৃত্তাকার চাহিদা রেখার সব বিন্দুতেই এমন। আর এভাবে আমরা বলতে পারি সমপরাবৃত্তাকার চাহিদা রেখার সকল বিন্দুতে চাহিদা। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এখানে এই ঘটনা কখন হতে পারে? এই ঘটনা হতে পারে যে দ্রব্যের জন্য মোট ব্যয় আমাদের নির্ধারিত থাকে। যেমন পারিবারিক মাসিক বাজেটে আমরা মাংসের জন্য মোট ব্যয় স্থির রাখি, যে আমরা মুরগির মাংসের জন্য মাসে এত টাকা খরচ করবো, নির্ধারিত থাকে 600 টাকা খরচ করবো। সেক্ষেত্রে দাম বাড়া কমার সাথে পরিমাণ বাড়বে কমবে, কিন্তু মোট ব্যয় 600 টাকা। চাহিদা রেখা এরকম ডি প্রাইমের মতো সমপরাবৃত্তাকার। বুঝতে পেরেছো? এখন আমরা আসবো ডিটারমিনেন্টস অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড, বা চাহিদার নির্ধারক। চাহিদা স্থিতিস্থাপকতার এই যে পার্থক্য, এই যে ভিন্নতা দেখতে পাচ্ছি, কি কি বিষয় দ্বারা প্রভাবিত? প্রথমেই দ্রব্যের প্রকৃতি। আমরা এর মধ্যে এর আলোচনা অনেকবারই করেছি, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অত্যাবশ্যক দ্রব্য, এইসব দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনে চাহিদার পরিমাণ খুব বেশি পরিবর্তিত হয় না। চাহিদার আনুপাতিক পরিবর্তনটা অনেক কম হয়, ফলে চাহিদা অস্থিতিস্থাপকতা একের চেয়ে কম। কিন্তু যদি বিলাসজাত দ্রব্য হয়, সেক্ষেত্রে আমরা দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হতে পারে, এবং এই ধরনের দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক। আবার বিকল্প দ্রব্যের উপস্থিতি, যেসব দ্রব্যের বিকল্প দ্রব্য থাকে না, যেমন লবণের বিকল্প নেই, ডায়াবেটিস রোগীর ইনসুলিন তাকে নিতে হবে, ওর বিকল্প কোনো ব্যবস্থা নেই, ফলে এসব দ্রব্যের দাম বাড়লেও চাহিদার পরিমাণের তেমন একটা কমে না, ফলে এসব দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক। আবার বিকল্প দ্রব্য আছে যেসবের, যেমন আমাদের ধরো চিনির বিকল্প গুড় আছে, চালে বিকল্প আটা আছে, ফলে এগুলোর চাহিদা কিছুটা হলো স্থিতিস্থাপক। কিন্তু চাল আবার নিত্য প্রয়োজনীয় হওয়ার কারণে এটা স্থিতিস্থাপক হয় না। কিন্তু কলম, যেমন মেটাডোর বল পেন, এমন এই বল পেনের দাম বেড়ে গেলে মেরিট বল পেনের চাহিদা, ফলে মেটাডোর বল পেনের চাহিদা স্থিতিস্থাপক। এর আগে বললাম প্রথম আলো,
প্রথম আলোর পরিবর্তে কালের কণ্ঠ, ফলে প্রথম আলোর চাহিদা স্থিতিস্থাপক। কিন্তু যে দ্রব্যের বিকল্প দ্রব্য নেই, যেমন উচ্চ মাধ্যমিকের ইংলিশ ফর টুডে বই, এটার বিকল্প নাই, ফলে এটার দাম বাড়লেও চাহিদার কোনো তেমন একটা অস্থিতিস্থাপক। এরপরে ভোগের স্থগিতযোগ্যতা, যেসব দ্রব্যের ভোগ স্থগিত রাখা যায় সাময়িকভাবে, তাদের চাহিদা স্থিতিস্থাপক হবে। আর যেটা স্থগিত রাখা যায় না, লাগবে, সেটার ক্ষেত্রে চাহিদা অস্থির। দাম বাড়লে বা কমলেও চাহিদা তেমন কম হবে। দ্রব্যের দাম মানে এমন কিছু, দামটা বলতে এখানে আমরা বুঝছি দ্রব্যের দামের স্তর, যেমন খুব কম দামের অথবা খুব বেশি দাম। খুব কম দাম যেমন আলপিন, সূচ, দেশলাই, এগুলোর দাম বাড়লে বা কমলেও চাহিদা তেমন একটা সাড়া দেয় না, ফলে চাহিদা অস্থিতিস্থাপক। আবার খুব বেশি দামের জিনিস, যেমন গাড়ি, যারা গাড়ি কেনার সামর্থ্য আছে তারা গাড়ির দাম বাড়া কমাতে তাদের চাহিদা তেমন একটা বেশি। মাঝামাঝি দামের যে দ্রব্য, যেগুলো আমরা সাধারণ মানুষ কেনাকাটা করি বেশি, সেই সব দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা বেশি। ব্যবহারের বৈচিত্র্য, যেসব দ্রব্যের বহুবিধ ব্যবহার আছে, যেমন বিদ্যুতের অনেক ধরনের ব্যবহার, আমরা ফ্যান চালাই, টিভি চালাই, এসি চালাই, ফ্রিজ চালাই, এই সব দ্রব্যের ক্ষেত্রে যখন এই বিদ্যুতের দাম যদি বেশি বেড়ে যায়, তখন আমরা এই ব্যবহারগুলো সংকুচিত করে ফেলি। এসি কম চালাবো, ফ্যান কম চালায়, সবগুলো ঘরে লাইট একসঙ্গে জ্বালাবো না, ফলে হয় কি আমাদের ব্যবহার করবে, ফলে এই ধরনের দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক। কিন্তু গ্যাস, জ্বালানি গ্যাস, এর ব্যবহারও একটাই, একটা কাজে আমরা গ্যাস ব্যবহার করি, এবং এর দাম বাড়লে কমলেও আমরা গ্যাসের ব্যবহার তেমন একটা বাড়াতে পারি, ফলে গ্যাসের চাহিদা। ব্যয়ের পরিমাণ, আমার বাজেটে যে দ্রব্যের পেছনে ব্যয় বেশি হয় সেই দ্রব্যের চাহিদা কম স্থিতিস্থাপক। যে দ্রব্যের পেছনে ব্যয় কম হয় সেটা বেশি স্থিতিস্থাপক। বাসা ভাড়া বেশি যায়, সেখানে আমরা আহ হঠাৎ করে বাড়লে কমলেও পরিবর্তন করতে পারি। আর এরপরে অভ্যাসগত কম, মানুষ অভ্যাস বশত যেসব দ্রব্য ভোগ করে, যেমন যারা ধূমপান করে, পান খায়, কিংবা যারা তোমার নিয়মিত চা পান করার অভ্যাস আছে, এইসব দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লেও চাহিদা তেমন ভাবে সাড়া দেয় না, ফলে এইসব দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক। এরপর সমন্বয়ের সময়কাল, যেসব দ্রব্যের ক্ষেত্রে সমন্বয় করার সময় কম, কম সময়ে আমরা সমন্বয় করতে পারি, ব্যবহার কমাতে পারি, বাড়াতে পারি, সেই সব দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক। আর যেসব দ্রব্যের ক্ষেত্রে সমন্বয় করতে একটু সময় লাগে, অর্থাৎ চাইলেই সাথে সাথে ব্যবহার কমাতে পারি না, চাইলেই সাথে সাথে ব্যবহার বাড়াতে পারি না, সেই সব দ্রব্যের চাহিদা কম স্থিতিস্থাপক হবে। যেমনটা আমাদের বাড়ি ভাড়ার কথা বললাম, বাড়ি ভাড়া হঠাৎ করে বেড়ে গেলে আমরা সাথে সাথে বাড়ি চেঞ্জ করতে পারি না, ফলে এখানে চাহিদা অস্থিতিস্থাপক। কিন্তু অনেক দ্রব্য আছে আমরা এদিক সেদিক করে কোনো না কোনো ভাবে সমন্বয় করি, সেসব দ্রব্যের ক্ষেত্রে চাহিদা সাথে সাথে চাহিদা বেশি মাত্রায়। আশা করি বুঝতে পেরেছো তোমরা চাহিদার স্থিতিস্থাপকতার এই ধারণাগুলো, কিভাবে চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয়। আমাদের দৈনন্দিন জীবনে চাহিদা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং দামের সাথে, আয়ের সাথে চাহিদার এই সাড়া দেওয়ার মাত্রাও আমাদের মানে বুঝতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে একটু বই পড়লে আরো পরিষ্কার হবে, বই পড়বে এবং এই ভিডিওটা আরো দেখবে, বারবার দেখবে, তাহলে আমরা আশা করি চাহিদা স্থিতিস্থাপকতার ধারণা পরিষ্কার হয়ে যাবে। আজ এখানেই রাখছি। এই করোনা কালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি, নিরাপদে থাকি। ধন্যবাদ।